ভেনেজুয়েলার আকাশসীমা ভেদ করে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স যখন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়, তখন বিশ্ব রাজনীতিতে সার্বভৌমত্বের সংজ্ঞা নতুন করে লিখতে হয়। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে ভিনদেশি বাহিনী এসে তাদের ভূখণ্ড থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আর দেশটির সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে। এটি বর্তমান বিশ্ব রাজনীতির এক নগ্ন বাস্তবতা। এই ঘটনাটি বাংলাদেশের জন্য একটি রেড অ্যালার্ট, কারণ ভেনেজুয়েলার মতো বাংলাদেশও এমন এক ভূ রাজনৈতিক অবস্থানে রয়েছে যেখানে প্রতিবেশী রাষ্ট্রটি বন্ধুত্বের মুখোশ পরে থাকলেও আদতে তারা আধিপত্যবাদী। আজ যদি যুক্তরাষ্ট্রের আদলে ভারতের স্পেশাল ফোর্স ঢাকার বুকে নেমে বাংলাদেশের কোনো শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, তবে আমাদের সামরিক প্রস্তুতি কতটুকু? আন্তর্জাতিক রাজনীতির টেবিলে দুর্বলদের জন্য কোনো স্থান নেই, সেখানে কেবল শক্তির দাপট চলে। ভেনেজুয়েলার ঘটনা প্রমাণ করেছে কাগজে কলমে স্বাধীন হওয়া আর বাস্তবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভেনেজুয়েলার ঘটনাটি আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত না হলে একটি দেশের পতন কত দ্রুত হতে পারে। নিকোলাস মাদুরোর নিরাপত্তা ব্যবস্থাকে দুর্ভেদ্য মনে করা হতো। ভেনেজুয়েলার সেনাবাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 3.5 লাখ। তাদের হাতে রয়েছে রাশিয়ার তৈরি সুখোই ফাইটার জেট, চীনের রাডার সিস্টেম এবং ফ্রান্সের উন্নত সামরিক সরঞ্জাম। কিন্তু যখন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স অপারেশন চালালো, তখন এই বিশাল বাহিনী তাদের প্রেসিডেন্টকে রক্ষা করতে ব্যর্থ হলো। এর মূল কারণ সৈন্য সংখ্যা নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা এবং তাৎক্ষণিক প্রতিরোধের অভাব। একটি দেশের প্রেসিডেন্টকে যখন বিদেশি শক্তি তুলে নিয়ে যায়, তখন সেই দেশটির সম্মান ধুলোয় মিশে যায়। এখন এই রাষ্ট্রপ্রধানের বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে, যেখানে তার পরিণতি হতে পারে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড। এই পরিস্থিতি দেখে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বাংলাদেশ 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। দিল্লি যদি মনে করে তাদের স্বার্থে আঘাত লাগছে, তবে তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ভেনেজুয়েলার উদাহরণ আমাদের শেখায় বন্ধুত্বের বুলি আওড়ে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না। অনেকের মনে হতে পারে বাংলাদেশ কি সত্যি এমন কোনো ঝুঁকির মুখে রয়েছে? বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী এবং বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং পশ্চিমা বিশ্বের সাথে তার সুসম্পর্ক তাকে একটি অদৃশ্য সুরক্ষা বলয় দিয়েছে। ভারত চাইলেও ডক্টর ইউনূসকে স্পর্শ করার সাহস দেখাবে না, কারণ তাতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হবে। কিন্তু ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক নেতৃত্ব বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি এতটাই নিরাপদ? উত্তর হলো না। ভারতের গোয়েন্দা সংস্থা এবং তাদের সামরিক এস্টাবলিশমেন্ট যদি মনে করে কাউকে সরিয়ে দেওয়া বা তুলে নিয়ে যাওয়া দরকার, তবে তারা সেই অপারেশন চালানোর সক্ষমতা রাখে। আর ভয়ের বিষয় হলো এমন অপারেশনে তাদের সহযোগিতা করার জন্য খোদ বাংলাদেশের ভেতরে একটি শক্তিশালী গোষ্ঠী প্রস্তুত হয়ে আছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কিছু রাজনৈতিক দল এবং ভারতের মদতপুষ্ট সামরিক অফিসাররা নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে পারে। ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকলে বাইরের শত্রুর কাজ অনেক সহজ হয়ে যায়। ভেনেজুয়েলার এই অসহায় আত্মসমর্পণের ঠিক উল্টো চিত্র দেখা যায় উত্তর কোরিয়ার দিকে তাকালে। কিম জং উন বিশ্ব পরাশক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের শাসন টিকিয়ে রেখেছেন। যুক্তরাষ্ট্র তাকে হুমকি দেয়, নিষেধাজ্ঞা দেয়, কিন্তু ভেনেজুয়েলার মতো কোনো অপারেশন চালানোর সাহস করে না। এর একমাত্র কারণ পারমাণবিক অস্ত্র। উত্তর কোরিয়া জানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার ওয়ারহেড। একই কথা পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। 1972 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এক ঐতিহাসিক উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা ঘাস খাবো, না খেয়ে থাকবো, তবু আমরা পারমাণবিক বোমা বানাবো। পাকিস্তান সেই কথা রেখেছে। তাদের অর্থনীতি ধুঁকছে, রাজনৈতিক অস্থিরতা চরমে, কিন্তু তাদের সার্বভৌমত্বের দিকে হাত বাড়ানোর সাহস ভারতের নেই, কারণ ভারত জানে পাকিস্তানের হাতে পারমাণবিক বোমার সুইচ আছে। একেই বলে লাইফ সেভিং শিল্ড বা জীবন রক্ষাকারী বর্ম। বাংলাদেশকেও এই বাস্তবতা বুঝতে হবে। আবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে শক্তির ভারসাম্য দিয়ে। আমাদের চারপাশে যে ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তাতে কেবল সাধারণ সেনাবাহিনী দিয়ে স্বাধীনতা রক্ষা সম্ভব নয়। ভারতের মতো সামরিক পরাশক্তির মোকাবেলা করতে হলে বাংলাদেশকে অপ্রচলিত এবং হাইটেক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি নিশ্চিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু যখন আকাশ পথে আসবে, তখন তাকে মাটিতে নামানোর ক্ষমতা থাকতে হবে। এর পাশাপাশি শক্তিশালী রাডার নেটওয়ার্ক, যা সীমানার অনেক দূর থেকে শত্রুর গতিবিধি ট্র্যাক করতে পারবে। ড্রোন প্রযুক্তিতে বিপ্লব আনতে হবে, কারণ আধুনিক যুদ্ধ এখন আর শুধু পদাতিক বাহিনীর উপর নির্ভর করে না। সাবমেরিন, আধুনিক ট্যাঙ্ক এবং পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সংগ্রহ করা এখন বিলাসিতা নয়, বরং অস্তিত্বের প্রয়োজন। কিন্তু শুধুমাত্র অস্ত্র কিনলেই হবে না, প্রয়োজন একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী। প্রতিটি নাগরিকের অন্তত মৌলিক সামরিক প্রশিক্ষণ থাকা উচিত, যাতে জাতীয় দুর্যোগে বা আগ্রাসনের সময় তারা
প্রতিরোধ গড়ে তুলতে পারে। বাংলাদেশের নিরাপত্তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শক্তিশালী সামরিক জোট। বর্তমান বিশ্বে কোনো দেশ একা টিকে থাকতে পারে না। আমাদের প্রয়োজন এমন একটি দেশের সাথে পরিপূর্ণ সামরিক চুক্তি, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে এবং যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়াতে পারবে। এই সমীকরণে পাকিস্তান হতে পারে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সামরিক মিত্র। এখানে অনেকের মনে 1971 সালের স্মৃতি এবং আবেগের সংঘাত তৈরি হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা আবেগের জায়গা নয়। জাপান এবং আমেরিকার উদাহরণটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের দুটি শহরে পারমাণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। জাপানের মতে ধ্বংসযজ্ঞ পাকিস্তান বাংলাদেশে চালায়নি, অথচ সেই জাপান আজ আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তারা অতীতকে আঁকড়ে ধরে বসে থাকেনি, ভবিষ্যতের কথা ভেবে আমেরিকার সাথে হাত মিলিয়েছে। ফলে জাপান আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ চেতনার দোহাই দিয়ে পাকিস্তানকে চিরশত্রু হিসেবে চিহ্নিত করে রেখেছে। এই ফালতু চেতনা এবং অন্ধ আবেগ আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে। আসমানি কিতাবের বাণীর মতো পাকিস্তানকে শত্রু ভেবে বসে থাকার কোনো যুক্তি নেই। ভূ রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে পাকিস্তানের পারমাণবিক ছাতা আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। তাদের সাথে যদি বাংলাদেশের একটি কার্যকর প্রতিরক্ষা চুক্তি থাকে, তবে ভারত চাইলেও বাংলাদেশে কোনো সামরিক অভিযান বা ভেনিজুয়েলা স্টাইলে কোনো অপহরণ নাটক সাজাতে পারবে না। পাকিস্তান যেহেতু ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী, তাই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের স্বার্থেরই অংশ। এই পারস্পরিক স্বার্থকে কাজে লাগানোই হবে বুদ্ধিমান জাতির পরিচয়। উন্নয়ন নিয়ে আমাদের দেশে অনেক কথা হয়। জিডিপি গ্রোথ, অবকাঠামো উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, এসব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এই উন্নয়নের স্থায়িত্ব কতটুকু যদি রাষ্ট্রের নিরাপত্তাই না থাকে? তবে এইসব দালান কোঠা আর ব্রিজ নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ইউক্রেনের দিকে তাকালে আমরা দেখি একটি সাজানো গোছানো দেশ কিভাবে যুদ্ধের কারণে মাটির সাথে মিশে গেছে। তাদের অর্থনীতি ছিল, কিন্তু রাশিয়ার মতো পরাশক্তিকে ঠেকানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। বাংলাদেশের অবস্থাও তাই হতে পারে যদি আমাদের রেমিটেন্স আর অর্থনীতির চাকা সচল থাকে, কিন্তু সীমান্তে ও আকাশসীমায় আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে আমরা একটি ধনী কিন্তু পরাধীন জাতিতে পরিণত হব। স্বাধীনতা তখন কেবল কাগজে কলমে থাকবে, বাস্তবে আমরা হব ভারতের একটি করদ রাজ্য। তাই অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামরিক খাতের আধুনিকায়ন সমান গুরুত্ব দাবি করে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ঘটনাটি আমাদের দিয়ে দেখিয়ে দেয়, চীন বা রাশিয়ার মতো বড় বড় দেশের সাথে মিত্রতা থাকলে নিরাপত্তা নিশ্চিত হয় না। মাদুরোর সাথে চীনের সুসম্পর্ক ছিল, রাশিয়ার সমর্থন ছিল, কিন্তু যখন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স আঘাত হানলো, তখন বেইজিং বা মস্কো থেকে কেউ তাকে বাঁচাতে আসেনি। এর অর্থ হলো নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়, অন্যের উপর ভরসা করে রাষ্ট্র চলে না। বাংলাদেশকে নিজস্ব সামরিক সক্ষমতা তৈরি করতে হবে, এমন শক্তি অর্জন করতে হবে যেন দিল্লি ঢাকায় কোনো অপারেশন চালানোর আগে 10 বার ভাবে। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আমাদের কোনো প্রধানমন্ত্রীকেও হয়তো দিল্লির কোনো গোপন কারাগারে ঢুকে ঢুকে মরতে হবে। আর তখন বিশ্ববাসী কেবল নিন্দা জানাবে, কিন্তু কেউ উদ্ধার করতে আসবে না। ইতিহাস সাক্ষী দেয়, যারা সময়ের প্রয়োজনে নিজেদের পরিবর্তন করতে পারেনি, তারা মানচিত্র থেকে হারিয়ে গেছে। আমাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং পাকিস্তানের সাথে কৌশলগত জোট গঠন এখন সময়ের দাবি। দেশের ভেতরে থাকা ভারতের দালাল এবং বেইমান গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের ক্ষমতার কেন্দ্র থেকে সরাতে হবে। প্রশাসন এবং সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে দেশপ্রেমীদের স্থান করে দিতে হবে। মনে রাখতে হবে, ভারত কখনোই চাইবে না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। তারা সবসময় চাইবে আমরা তাদের উপর নির্ভরশীল থাকি। কিন্তু 16 কোটি মানুষের এই দেশ কারো দয়ায় টিকে থাকার জন্য জন্ম নেয়নি। আমাদের সম্পদ আছে, জনবল আছে, প্রয়োজন কেবল সঠিক দিক নির্দেশনা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস।